প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের লাইভের শুরুতেই আপনাদেরকে জানাতে চাই, দেশের সর্বশেষ পরিস্থিতি আপনারা সকলেই অবগত। আপনারা দেশে থাকেন, আমরা দেশের বাইরে থেকেও প্রতি মিনিটেই দেশের খবর পাচ্ছি, দেশে কি হচ্ছে। সাম্প্রতিক যে ঘটনাগুলি, সেই ঘটনার প্রেক্ষিতে একটি কথা বলা যেতে পারে। আচ্ছা, আপনারা বলুন তো, ডক্টর ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর জনমনে বিভিন্ন রাজনৈতিক দল এবং সকলের কাছে কিন্তু প্রধান মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এক সংস্কার, দ্বিতীয়ত নির্বাচন। এ, পালাক্রমে নির্বাচনের পাল্লাই যেন ভারী হয়ে ওঠে, কারণ জনগণ চাচ্ছিল একটি নির্বাচন হোক। বিএনপি তো একেবারে আরো বেশি মারমুখী হয়ে গিয়েছিল, এই কারণে যে বিএনপি ধরেই নিয়েছিল যে এই সরকার একটা নির্বাচন দেবে, নির্বাচনে বিএনপি অবশ্যই পাশ করবে, তারা ক্ষমতায় যাবে। তার যে কারণে বিএনপির প্রেশারটা অতিরিক্ত প্রেশার হয়ে গিয়েছিল। এমনকি বিএনপি প্রায় এক ডেডলাইনের দিকেও চলে গিয়েছিল, ডিসেম্বরের মাঝে নির্বাচন। তারপর আপনারা জানেন যে নির্বাচন, লন্ডনে একটি মিটিং হলো তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের। এরপর থেকে তারেক জিয়া মোটামুটি ভাবে একটু কেন জানি একটু নীরব, একটু সহনশীল, একটু সমঝোতামূলক কথাবার্তা। সমঝোতা মানে জনগণের সঙ্গে সমঝোতা না, সমঝোতা মানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সমঝোতা। নির্বাচন নিয়ে যেন একটু পিছু টান। ওকে, ডক্টর ইউনূস বলছে জুনের ভিতর নির্বাচন হবে, তার বললো ফেব্রুয়ারির মধ্যে হবে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো স্বাভাবিকভাবেই তারেক রহমান ভাবতে পারে ডিসেম্বর আর ফেব্রুয়ারি আর কতদিনের ডিফারেন্স, 2 মাসে, ঠিক আছে ধৈর্য ধরলাম, নির্বাচন দিক, যে কোনোভাবে আগে নির্বাচনটা দিক, নির্বাচন দিলে তো আমরা ক্ষমতায় আসছি, এই ধরনের একটি আত্মবিশ্বাস এবং এই ধরনের একটি কৌশল তারেক রহমান আগের থেকেই করতেছিলেন। এবং আমি মনে করি সেটাও খুব সঙ্গত সঙ্গত এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপি দ্বিতীয় বৃহত্তম দল, এবং ভোট যদি হিসাবে আনা হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট প্রায় সমান সমান। তো আওয়ামী লীগ নির্বাচন না করলে বিএনপি জানে যে আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে। তাই নিশ্চিত বিজয় জেনে বিএনপি অনেকাংশেই নমনীয়তার পরিচয় দিচ্ছে। কিন্তু সেই প্রসঙ্গে পরে আসছে, কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে প্রথম বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন এই সরকার এবং সরকারের পরিষদ দল, আমি উপদেষ্টাদের কথা বলছি বা প্রেস মিনিস্টার, ওই যে বাচাল শফিকুল আলমের কথা বলছি, তারা কিন্তু ইউনূস যা বলে তার চেয়ে অনেক বেশি বলছেন নির্বাচন নিয়ে। কিন্তু কখনোই গত একটা বছর খুব স্পষ্ট কথাবার্তা বলা হয় নাই। লন্ডন মিটিং এর গিয়ে মোটামুটি ভাবে আমরা একটা ধারণা পেলাম নির্বাচন হবে জুনে। কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন সময় ডক্টর ইউনূসও বলছেন যে অনেক অনেক কিছু বলছেন। নির্বাচন আগে, সংস্কার আগে, নির্বাচন পরে হবে, জনগণ চায়, জনগণ আরো 5 বছর থাকার জন্য বলতেছে। শেখ হাসিনার যতদিন পর্যন্ত টার্ম ছিল অন্তত এই সময় থাকার জন্য তিনি তিনি ঈদের নামাজ পড়তে গেছেন ঈদগাহ মাঠে, সেখানে জনগণ ওনাকে হাতে ধরে বলছেন না ইউনূস সাহেব আপনি থাকেন, আপনি থাকেন। মাঝে ইউনূস সাহেব এই নাটকও করলেন, তিনি চলে যাবেন, নাহিদকে ডেকে বললেন আমি চলে যাচ্ছি। নাহিদকে দিয়ে তিনি রাজনৈতিক দল করালেন, বিদেশিদের কাছে বললেন যে ছাত্রদের রাজনীতি করা উচিত। নির্বাচনের ব্যাপারে তিনি এমনও বললেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। উনি কিন্তু নির্বাচন নিয়ে তাল বাহানা বহুত দিন ধরেই করতেছিলেন, কারণ একটাই কারণ যে ক্ষমতায় ওনাকে থাকতে হবে, ক্ষমতা ছাড়া যাবে না। আর বিএনপি ইলেকশন দিলেই তো বিএনপি ক্ষমতা আসবে, ওনাদের গাঠটি বুসকা বেঁধে বেঁধে চলে যেতে হবে, তা ওনারা থাকতে পারবেন না, এটাই তো নিয়ম। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমরা তা দেখেছি, 90 দিনের মাঝে নির্বাচন দিয়ে অন্যরা চলে গেল, নতুন সরকার এলো। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি যথেষ্ট সময় হাতে নিয়েছে নির্বাচনের জন্য, সংস্কারের নামে বহুত দান্দাবাজি চলছে, বিদেশ থেকে হায়ার করে
অনেকগুলি লোককে নেওয়া হলো, এটি বাংলাদেশের লোক, ওইটি বিদেশের সিটিজেন। এটি দুই দেশেই খায়, এটা গাছের ফলও খায়, নিচেও কুড়ায়। ওরা, ওদেরকে নিয়ে আনা হলো। কারণটা হলো কি, ইউনুসের যে কর্মকাণ্ড, তার সবটাই কর্পোরেট সিস্টেমে, যে বিষয়টা সবসময় বিজনেস দৃষ্টিকোণ থেকে দেখা হয়, এবং যেটা পুরোটাই এনজিও ভিত্তিক একটা মানসিকতার ফলশ্রুতি আমরা সরকার ক্ষমতা নেওয়ার পরের থেকেই দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন, এই যে উপদেষ্টা 20-25 জন যারা আছে, আচ্ছা, এরা কোথাকার লোক, এবং এরা কতজন উপযুক্ত, ওরা কতজন সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে, বা কতজনের পূর্ব অভিজ্ঞতা ছিল, গেল এইটা। এখন আসেন, আপনার এই যে সংস্কার কমিটি বানানো হলো, সেই সংস্কার কমিটি থেকে লোক হায়ার করে আনা হলো। আমাদের মহাপণ্ডিত আমেরিকা থেকে যিনি গেলেন, আলী রিয়াজ, করতেন জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এখন তিনি জামাতি হয়েছেন। উনি কি বললেন? ওই আগের সংবিধান হবে না, তিনি ডক্টর কামাল হোসেনের সংবিধান মানেন না, তিনি রাজাকারী সংবিধান করতে চান। তো সে যে এত বড় রাজাকার, তো আগে কখনোই কিন্তু বোঝা যায়নি। উনি নিয়মিত প্রথম আলোতে লিখতেন। প্রথম আলোতে আমরা যারা তার লেখা পড়তাম, তাকে একটু অন্যরকমই মনে হতো। আর এখন আলী রিয়াজ যা, তা অন্যরকম। এবং দেখুন, সরকারের বিপুল অর্থ ব্যয় করে এই তথাকথিত সংস্কার কমিটিগুলি আজ 14 মাসে কোনো কাজই করেনি। কালক্ষেপণ, সরকারি পয়সার মচ্ছব, নিজেদের জীবন জীবিকার অভূতপূর্ব সাফল্য তারা এর মাঝেই অর্জন করেছেন। তাদের পকেট বোঝাই এখন পয়সা, ডলার, টাকা। তারা একেবারেই বলা যেতে পারে সমৃদ্ধ, ধনী ব্যক্তি তারা এখন। এই সমস্ত আমেরিকান সিটিজেন নাগরিকদের নিয়ে ডক্টর ইউনূস শুরু করলেন, আনলেন আরেকজনকে, যে পদ আমাদের ছিল না। আমাদের সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা। ডিফেন্স মিনিস্ট্রি পদটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কখনোই কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। সবসময় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছেই এই ডিফেন্স মিনিস্টার ছিল। এই ডক্টর ইউনূস তার পছন্দ মতো, এই যে ইডিয়েট পিনাকি, লন্ডন মানে প্যারিসে থাকে, পিনাকির পরামর্শে একজন খুনের আসামি, একজন প্রতারক, একজন ধান্দাবাজ ডক্টর খলিলুর রহমানকে আমেরিকা থেকে নিয়ে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর ঊর্ধ্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন। এমন এক ব্যক্তিকে অযোগ্য কাকে বলে? যে ব্যক্তি পরকীয়া করতে গিয়ে একটি দম্পতিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সেই ব্যক্তি আমাদের দেশে এসে ডিফেন্সের দায়িত্ব নিতে পারে? ভাবা যায়? এটা হইল? প্রিয় দর্শক, বলছিলাম নির্বাচন নিয়ে তালবাহানা। ডক্টর ইউনূস সব সময় চাচ্ছে, এবং তার যে পরিষদ দল, তারা তারা ক্ষমতা চাচ্ছে চায় না। তারা এই নরম তুলতুলে সোফা, ক্ষমতা, অর্থের হাতছানি, এসব ছেড়ে তারা আবার সাধারণ মানুষ হয়ে যাবে, হইতে পারে না। আসিফ নজরুল কি আবার মাস্টারি করতে ফিরে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এত ক্ষমতা যার। পোলাপানগুলির কি অবস্থা দেখেন। পোলাপানগুলির ছিল না পকেটে ডাইল ভাত খাওয়ার পয়সা, ছিল না রিক্সার ভাড়া। তাদের তাদের অবস্থা দেখেন কি হয়েছে। তো এই বাংলাদেশেই তো রিপোর্ট হলো, শেখ হাসিনা 16 বছরে যা করছে না, তার চেয়ে বেশি এই 16 মাস এখনো হয়নি এই সরকারের, তারা করে নিয়েছে। তো তারা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা তারা ছাড়তে চায় না। ডক্টর ইউনূস নিজেও চায় না। ডক্টর ইউনূসের এমন কোনো রেকর্ড নেই কোনো পদ স্বেচ্ছায় ছেড়ে দেওয়া। তিনি এসেছেন, ওনার সব কাজগুলি হয়ে গেছে অবৈধভাবে, মামলাও শেষ, ট্যাক্স পয়সাও মাফ করলেন, ইউনিভার্সিটি জায়গাও পেয়ে গেলেন, আদম ব্যবসারও লাইসেন্স পেয়ে গেলেন। উনি তো ওইগুলি চেয়েছিলেন। কিন্তু ভাবতে পারেন যে 85 বছর বয়সের একটি লোক, যার সঙ্গে
সম্পর্ক এখন কবরের। তা যার এক পা কবরে, এক পা যমুনায়, এই ভদ্রলোক এরকম হইতে পারে, যাকে আমরা আন্তর্জাতিক মুখ হিসাবে গর্বের সাথে নোবেল বিজয়ী এই ব্যক্তিটিকে আমাদের দেশে এনেছিলেন। তিনি কিসে নোবেল পেলেন? শান্তিতে। আর আজকে 14 মাসের দেশকে কি করলেন? অশান্তি, চারিদিকে অশান্তি। এই হইল আমাদের শান্তির নোবেলের মহাপুরুষ, আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস। চারিদিকে ব্যর্থ। অনেকেই বলে সরকারটা কে চালাচ্ছে? শফিকুল আলম, সরকার কে চালাচ্ছে? আসিফ নজরুল, সলিমুল্লাহ খান, কে চালাচ্ছে দেশ? সলিমুল্লাহ খান সরকারে নাই, কিন্তু সরকার, উনি নাকি সবচেয়ে বড় বুদ্ধিজীবী। সরকারের বাইরে থেকে থেকে তিনি বুদ্ধি পরামর্শ দেয়। সরকার কে চালাচ্ছেন? পিনাকি, মালাউন, কে চালাচ্ছে সরকার? এই মালাউন ওখানে বসে বসে নাকি ডক্টর ইউনূসকে বুদ্ধি দেয়, আবার মাঝে মাঝে রাগও করে। তার কথা নাকি লোকজন আবার মাঝে মাঝে ঠিক মতো শুনে না। ইদানিং অবশ্য একটু কম শুনে, কারণ ইদানিং তার ভিউ আরো কমে গেছে। তো সবকিছুরই তো সীমা থাকা উচিত। এতে অশ্রাব্য ভাষায় গালি গালাজ আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে সে ধ্বংসের মুখোমুখি দাঁড়া করে গেছে। তার ভিউয়ার কে? কতগুলি মাদ্রাসার শিক্ষক, কতগুলো ওয়াজ যারা করে তারা, আর অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্ররা। এবং ডক্টর ইউনূস তার কথাই শুনছেন, উল্টো পথে হাঁটছেন। একদিকে কি করছেন? ওদেরকে খুশি করার জন্য যত ধরনের রাজাকারী রাস্তা, সেই রাস্তায় তিনি হাঁটছেন। তো নির্বাচন তিনি দেবেন না, এবং নির্বাচন তিনি দিতে চান না, সেটা বহুত আগে থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। নির্বাচন নিয়ে এত টালবাহানা, আজ পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট ডেট পর্যন্ত ঘোষণা নাই। নির্বাচনের ডেট অনেক সময় 3-4 মাস আগেই ঘোষণা করতে হয়। সব রাজনৈতিক দলের একটা প্রিপারেশনও আছে। বিএনপি কে কি বড়ি খাওয়াইছেন লন্ডন গিয়ে জানি না, বিএনপি চুপ করে বসে আছে। আর বিএনপিও, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে বিএনপি হইলো যে ঠিক আছে ভাই, ও তো বোঝা যাচ্ছে ভয়াবহ, সঙ্গে থাকি, কোনোভাবে ইলেকশনটা নিতে পারলে পরে লাল সালাম। কিন্তু ইলেকশনটা নিতে হলে কি খুব সহজে সোজা আঙ্গুলে ঘি উঠবে কিনা, যে সন্দেহ। সোজা আঙ্গুলে ঘি উঠে না। এর আগেও হাসিনাকে সোজা আঙ্গুলে বের করা যায় নাই, খালেদা জিয়াকেও সোজা আঙ্গুলে বের করা যায় নাই, এরশাদকেও সোজা আঙ্গুলে বের করা যায় নাই। আঙ্গুল বেঁকাতে হবে। ওই ওই ইউনূসকেও সোজা আঙ্গুলে তোলা যাবে না। তো এই যখন পরিস্থিতি, তো সেই পরিস্থিতি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম, যে উনি তো উনার 14 মাসের সরকারে উনাকে টাকার জন্য, সরকারে থাকার জন্য উনি আপ্রাণ চেষ্টা, মরিয়া চেষ্টা করতেছেন। তো তাই যদি হয়, তো তুমি নির্বাচন যাতে না হয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। এই যে আজকে মব রাজত্ব, মব লিঞ্চিং যে হচ্ছে সারা দেশ জুড়ে, রেপ হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু, সংখ্যাগুরু, আদিবাসী, কেউ নিরাপদ নয় দেশে। এ ঘটনা একটির পর একটি ঘটনা ঘটছে, কিন্তু তিনি কথা বলেন না। তিনি যমুনায় বসে বসে মালের ধান্দা করেন। কিভাবে উনি উনি তো এমনিই বিলোনিয়ার, আরো বিলোনিয়ার হবেন সেই চিন্তা হয়তো উনি করেন। প্রিয় দর্শক, এই যে আলামত, ক্ষমতা না ছাড়ার যে আলামত, সেটা বহুদিন যাবতই দেখতেছি, অনেকেই দেখছে, আমরাও দেখছি। আমরাও অনেক সময় অত পরিষ্কার করে বলতে চাই না, এই কারণে যে ঠিক আছে বাবা, ইলেকশনটা হোক, অন্তত ইলেকশনটা হওয়া দরকার। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হবার তাই হয়। আর ইউনূসের মতন ব্যক্তি যখন একবার ক্ষমতায় গেছে, উনি সহজে ক্ষমতা ছাড়বেন, এটা অন্য কেউ, দেশের মানুষ হয়তো ওনাকে অত একটু ভালো জানেন না, কারণ জীবনের দীর্ঘ সময় তিনি বিদেশে কাটিয়েছেন, দেশে এসেছেন, 6 মাস থেকেছেন, আবার 3 বছরের জন্য লাপাত্তা। উনার জীবনটাই তো গেল এইভাবে। তো উনি এখন যে ক্ষমতা, উনি কি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানশিপ ছাড়তে চেয়েছিলেন? যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, সেই ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা এই যে প্রধান উপদেষ্টার ক্ষমতা ছাড়বে কিভাবে? প্রশ্ন এটা না। এবং উনি তো এখানে, তার সিন্ডিকেট আছে,
তার সঙ্গে আরো অনেকগুলি লোক আছে, যে সমস্ত এনজিও প্রতিনিধি নিয়ে তিনি উপদেষ্টা করতেন, এরা একজন উপদেষ্টার উপযুক্ত? এরা একজন কি উপদেষ্টার উপযুক্ত? যা সামহাও হয়েছে, গেম অন্যভাবে হয়েছে, নিজেই বলছেন উনি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নাকি আন্দোলন হয়েছে। এবং তাহলে বোঝা যায় যে এই আন্দোলন নিয়ে প্রশ্ন, এই আন্দোলন যেটা হয়েছে এটা ভুয়া, মানুষ প্রতারিত হয়েছে, এটা উনি বলুক। উনি ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করিয়ে মার্কিন পয়সা ঢেলে, আমেরিকান প্রেসিডেন্ট বলছে 29 মিলিয়ন ডলার আসছে এনজিওর মাধ্যমে। এবং সবচেয়ে সবচেয়ে আরো বেশি মজার বিষয় হলো, যে এনজিওর মাধ্যমে 29 মিলিয়ন ডলার আসলো, সেই এনজিওতে মাত্র 2জন লোক কাজ করে। এবং ওইটা আমরা জানি কোন এনজিওটি এবং কারা, তারাই আজকে সরকারে। তো প্রিয় দর্শক, তো ওরা তো ক্ষমতা ছাড়বে না। তো এখন আমার এত কথা বলার উদ্দেশ্য এই জন্যই, আজকে যখন দেশের পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে, মধ্যযুগীয় বর্বরতার মতোই দেশের অবস্থা চলে, পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে শিক্ষকদের, মুক্তিযোদ্ধাদের, চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, সাংবাদিকদের কথা বলার অধিকার আজকে নেই। এই যে চামচা সাংবাদিকরা যেগুলি টিভিতে কথা বলেন, কোনোদিন আপনারা বিশ্বাস করবেন না, সবগুলি ধান্দাবাজ। ওরা আওয়ামী লীগের আমলেও ধান্দাবাজি করছে, এখনো তারা ধান্দাবাজি করছে। এক কথায়, সাংবাদিকদের সবসময় চাটুকারিতা, যে যখন ক্ষমতায় আসবে তার চাটুকারিতা করবে। রিয়েল সাংবাদিকতা, দরবারে জোহরের জোহর সাহেব, ফয়েজ আহমেদ, সন্তোষ গুপ্ত, এই সমস্ত সাংবাদিক এখন আর নেই। এখন যেগুলি আছে এগুলি চামচা। দেখেন নাই শেখ হাসিনার ইসেতে, প্রেস কনফারেন্সে তেলের টিন নিয়ে তারা গিয়ে বসে, ঘির ডাব্বা নিয়ে তারা গিয়ে বসে ওখানে, তারা তেল ঘি মন্থন করতে করতেই হাসি খুশি, পরে পরে একটা টেলিভিশন পেয়ে গেল তারা। এটাই তো হয়েছে আমাদের বুদ্ধিজীবী সাংবাদিকদের ব্যাপারে। এই যে দেখেন, এক শ্রেণীর যে বুদ্ধিজীবী ছিল, ওরা কোথায় এখন? আওয়ামী বুদ্ধিজীবী নেই, এখন এই সলিমুল্লাহ গং, এই আরেক আরেক লাইনের বুদ্ধিজীবী আইয়া হাজির হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, রাজনৈতিক পট পরিবর্তনে এগুলির পরিবর্তন হয়, কিন্তু একটু সীমাহীন হলে সেটা মানুষের চোখে পড়ে। তো আজকে মুক্তিযোদ্ধাদের উপর ফজলুর রহমান, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, তার জীবন এখন তার হাতের মুঠোতে, মব সৃষ্টি করা হচ্ছে কাদের সিদ্দিকীর ভাই বীরুত্তম লতিফ সিদ্দিকীর উপর, প্রায় 80 বছরের এক ভদ্রলোক, উনি বোধহয় 80 বছরের উপরেই হবে, তার উপর পিছন থেকে ভিডিওতে যা দেখা গেল, ভিডিওর সত্য মিথ্যা জানি না, ভিডিও থেকে যা দেখলাম সেটা হলো একটি ছেলে, হয়তো কত 24, 25, 26 বছরের, সে গিয়ে এইভাবে ধাক্কা দিল লতিফ সিদ্দিকী। হইতে পারে? এটা ভাবা যায়? একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা বলুন তো আপনারা, 71 সালে দেশ স্বাধীন হলো, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কতজন এখন পর্যন্ত বেঁচে আছে? সংখ্যাটা কিন্তু খুব কম। একটি লোকের তখন যদি 14-15 বছরও বয়স হয়, সেই মুক্তিযোদ্ধার বয়স প্রায় 70-এর কাছে। 70 বছর পর্যন্ত বাংলাদেশের কত পার্সেন্ট লোক বেঁচে থাকে? আজকে যারা 80-85 বছর, তারা যাই হোক, তারা বেঁচে আছে, এর সংখ্যাটাও খুব কম। এই ফজলুর রহমান 78 বছর বয়স, বর্ষিয়ান জননেতা, তার রাজনৈতিক ক্যারিয়ারটাই বোধহয় 60 বছরের। তুকুর ছাত্র নেতা ছিলেন, সেখান থেকে পর্যায়ক্রমে জাতীয় রাজনীতির নেতা, আওয়ামী লীগের নেতা, দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতা। কিন্তু বিএনপিও যে আচরণটা তার প্রতি করে, যে শোকজ নোটিশ দিয়ে, ওই যে পাকিস্তানি পাকির সঙ্গে আমাদের দেশে এখন পাকি প্রেম শুরু হয়েছে। পাকি প্রেম শেখ হাসিনার আমলে ছিল না, তার ঠিক না, কিন্তু এটা মানুষকে ভুল বোঝানো হয়। শেখ হাসিনার আমলেও পাকি প্রেম ছিল, এটা ভিতরে ভিতরে ছিল। পাকিস্তানের সাথে ব্যবসা শেখ হাসিনার আমলে ছিল না? ছিল। এখন যা ব্যবসা, তার চেয়ে একটু কম ছিল, আসা যাওয়াটা একটু কম ছিল। আর ভারতের সঙ্গে আসা যাওয়াটা একটু বেশি দেখাই দিল শেখ হাসিনা, স্বামী স্ত্রীর নাকি সম্পর্ক। এই যে ডক্টর আব্দুল মোমেন আছিল পররাষ্ট্রমন্ত্রী, আয়সা বলছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক। শুনেন, রাজনৈতিক অজ্ঞতা থাকলে, মেধা না থাকলে,
যে ডাম হয়, ডাম মানে বেহুদা। এই আব্দুল মোমেন ছিল একটি বেহুদা। আর শেখ হাসিনা নিজেও অনেক কথা বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনেও ভুলবে না বা হোটেভার, এরকম একটা কিছু। তো এই কথাগুলো তো সেই বলছে, এগুলো তো মানুষ বলে নাই, আওয়ামী লীগের অন্য নেতারা বলে নাই। তো এই যে বলছিলাম যে ওদের কথা, তো এখন এই এই যে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা কোথায়? তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে নির্বাচন যাতে না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তো ছাত্র নেতারাই বললো। ইসে কি বললো, ওই যে নামটা হলো আপনার ইসে, ওই যে যে বললো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি আপাতত নামটা আমার মনে আসছে না, আমি বলছি তার নামটা কিছুক্ষণের মধ্যেই। যে সে বলে দিচ্ছে, ওই যে নিশ্চয় ওই পাটোয়ারি পাটোয়ারি বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পাটোয়ারি কালকে কি বলছে, আবার কালকে আরেকটা সুন্দর কথা বলছে। সে বলছে যদি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন নিরাপত্তা দিতে না পারে, অথবা তবে ভবিষ্যৎ বাংলাদেশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। কি নির্বাচন মানে দেশের মানে নিরাপত্তা না দিতে পারলে মানুষকে, সে বলছে যে দেশে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধটা কার? আগে তো যুদ্ধ ছিল পাকিস্তানের সাথে, এবার যুদ্ধটা কার? তবে এইটুকু আমি বুঝি, এবার নিশ্চিত যুদ্ধ জামাত রাজাকার, আর এই রাজাকারের বাচ্চা যারা পাটোয়ারি থেকে শুরু করে যে তথাকথিত ছাত্র আন্দোলনের যে নেতারা, সবারই তো জামাত থেকে আসছে। এই যে আমাদের শেখ হাসিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়ে রেখে গিয়েছিলেন, সেই মাদ্রাসার থেকে, বড় মাদ্রাসার থেকেই তো সবার আগমন। তো ওরা তো সবাই, এই যে ফজলুর রহমান সব বলে, তো মিথ্যা কথা বলে না, এগুলি সব তো জামাতের প্রজন্ম, এগুলি সব রাজাকার প্রজন্ম। তো ওই রাজাকার প্রজন্মের কাছ থেকে আমাদের কি আশা করা যেতে পারে? তা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যাচ্ছি, সব কিছু ডক্টর ইউনূস জানে, সব খেলার মধ্যমণি ডক্টর ইউনূস। তিনি জানে তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি জানেন তো তিনি ক্ষমতায় থাকবেন। যে কারণে এই বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আপাতত একটি মুখে তারেক রহমানের মূলা দিয়ে তারেক রহমানকে নীরব থাকতে সাহায্য করেছেন। তারেক রহমান এখন নীরব। তারেক রহমান এখন তার দলের লোক রুমিনা ফারানা এবং ফজলুর রহমান। আমি একটা কথা বলি, যখন আওয়ামী লীগের শেষ আমলের পার্লামেন্টে বিএনপির 6 জন ছিল, এক রুমিন ফারহানা, সে নিজে একা 60 জনের যে ধরনের ভূমিকা থাকা উচিত সেরকম ভূমিকা সে পালন করছে। সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন। বিএনপিতে রাজাকার আছে, রাজাকার আওয়ামী লীগেও ছিল। তো এই বিএনপি আজকে ফজলুর রহমান এবং রুমিন ফারহানার প্রতি ক্ষিপ্ত। কেন ক্ষিপ্ত? যে ওরা ওরা সত্য কথা বলে, ওরা টাউট বাটপারি দান্দাবাজিটা করতে চাচ্ছে না হয়তো। না হয় খালেদা জিয়ার উপদেষ্টা তাকে রেজবি সংগঠনের মানে যুগ্ম মহাসচিব চিঠি দিয়ে জানায় যে আপনাকে শোকজ করা হলো। সবকিছুর তো একটা পদমর্যাদা আছে। ফখরুল ইসলাম আলমগীর তিনি মহাসচিব, তিনি চিঠি লিখতে পারতেন, তিনি শোকজ এক লাইনে দিতে পারতেন। এই রেজবির চেয়ে কি বড় নেতা ফজলুর রহমান নয়? ফজলুর রহমানের যে রাজনৈতিক কেরিয়ার, এর আশেপাশে রেজবিকে নেওয়া যায়? যায় না। যে পরিমাণ ভোকাল রুমিন ফারহানা, এই রেজবিকে তার আশেপাশে আছে। বিএনপিকে জনপ্রিয় করে তোলার জন্য তারেক রহমান আজকে 18 বছর যাবৎ দেশের বাইরে। যে কয়েকটি লোক বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে তুলেছে, তার মাঝে এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান অন্যতম। প্রিয় দর্শক, যেটা বলছিলাম আমি সেই কথাটাই বলি, যে ডক্টর ইউনূস নির্বাচন দিবে না। নির্বাচন না দেওয়ার জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করা যায়, সেই সেই পরিস্থিতি হচ্ছে আজকে ভিপি নূর একটি সম্ভাবনাময় ছাত্রনেতা ছিল। সে আগে রাজনীতি করেছে, তার সঙ্গে আমার মতের দ্বিমত থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র। আজকে তার উপর যেভাবে আক্রমণ করে, যেভাবে রক্ত ঝরছে তার, এটা হইল? এটা হইতে পারে? এটা মানা যাইতে পারে? এই সব ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এই সরকার। কারণ নির্বাচনের
পরিবেশ যেন ভালো না হয়, তারা একটা অজুহাত পায়, দেশের অবস্থা ভালো না, নির্বাচন এখন হবে না, আরো 6 মাস পরে হবে, আরো 6 মাস পরে নির্বাচনের কথা বললো, বলো আগামী ডিসেম্বরে হবে, আগামী ডিসেম্বরে এই ধরনের ধান্দা চলবে। এরপরে বলবো যে আগামী এগুলি করে ওদের উদ্দেশ্য 29-এ শেখ হাসিনার যে পর্যন্ত টার্ন ছিল ওই টার্ন পর্যন্ত তারা যাবে, আল্লাহ না করুক এর মাঝে আমাদের ইউনূস সাহেব সহি সালামতে শারীরিকভাবে সুস্থ থাকুক, এবং উনি যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই তিনি সেই কাজটা করবেন, নির্বাচন তিনি দিবেন না। নাসিরুদ্দিন পাটোয়ারি মিথ্যা কথা বলেনি, আজকে পাটোয়ারিদের সঙ্গে তাদের তো ইসে হইলো কেন? পাটোয়ারিদেরকে তো উনি রাজনৈতিক দল করতে সুযোগ দিল তো। মানে বাংলাদেশের আকাশে মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘাচ্ছন্ন হলেও এই আবার মাঝে মাঝে সূর্য দেখা যায়, সূর্যের আলো একটু দেখা যায়, আবার ঢেকে যায়। এই যে আকাশে যে খেলা, এই নিচে ইউনুসের খেলা সেম খেলা, নির্বাচন উনি দিবেন না, নানান অজুহাতে তিনি থাকতে চান। আর ওই যে উনি চলে যাবেন, আমি থাকবো না, উনি ওই দিনও বলছেন পরবর্তী সরকারের কোনো দায়িত্ব উনি নেবেন, এগুলি সব নাটক, সব নাটক সব। আর আরো আরো খাস বাংলায় বললে বলতে হয় এগুলি বগলামি। যেমন আগে নাটক করেছিল উনি চলে যাবেন, নাহিদকে ডেকে বললেন নাহিদ আমি আর থাকবো না, আমি চলে যাব, এগুলি সব বুকাস। ডক্টর ইউনূসের জীবনোদ্দশায় উনি ক্ষমতা ছাড়বেন না, এই লাস্ট কথাটুকু আপনাদেরকে বলতে পারি। আর ডক্টর ইউনূস কতটুকু মুক্তিযুদ্ধের বিপক্ষের জানি না, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের যে অবমাননা সর্বস্তরে, মিউজিয়াম ভাঙ্গা হোক আর বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙ্গা হোক, আর টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হোক, বা মুক্তিযুদ্ধের স্তম্ভ ভেঙে ফেলে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক, বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়া হোক, ইতিহাসকে ভিন্ন পথে প্রবাহিত, সবকিছুর সঙ্গে ইউনূস জড়িত, এবং জনগণ তাকেই অভিযুক্ত করবে, কারণ সমস্ত ঘটনাগুলি তার আমলেই হচ্ছে। রাজাকারদের পুনর্বাসন, জামাতের রাজনীতির পুনর্বাসন, এত শক্তি জামাতের কোত্থেকে হলো? জামাতের শক্তি আছে, সেটা আমি বলছি না জামাতের শক্তি নেই, জামাতের অনেক শক্তি। অর্থনৈতিকভাবে জামাত একেবারে হৃষ্টপুষ্ট, শারীরিক ভাবেও তারা রক্ষাটা থেকে শুরু করে সব কাজ তারা খুব ভালো করতে পারে, সামাজিক ভাবেও তারা ভালো, মসজিদ ভিত্তিক রাজনীতি তারা করতে পারে, কিন্তু তাদের ভোট নাই, জনগণ তাদেরকে ভোট দেয় না, এবারও জনগণ তাদের ভোট দেবে না। ওই যে তাদের বাচ্চাগুলি, আমি তো একটা জিনিস সবসময় বলি যে এনসিপি আর জামাত সেম জিনিস। এনসি এনসিপি কে ডক্টর ইউনূস বানিয়েছেন মডারেট জামাত, যাতে করে মানুষ জামাত না বলে, দাঁড়িপাল্লা না বলে এনসিপি কে ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটাও কিন্তু প্রায় দলিত হওয়ার মতো, ওরা ইউনিয়ন পরিষদের ইলেকশন করে পাশ করে আসুক। আমি আরেকটি কথা আমাদের জাতীয় টেলিভিশনগুলিকে বলতে চাই, যে আজে বাজে কথা, অশ্রাব্য ভাষায় গালিগালাজের নিয়ে টকশোগুলি হয়, সেটা পিনাকির থেকে আর বাকি রইল কি? এই যে এনসিপির পোলাপানকে, এনসিপির পোলাপান এরা কি বুঝে, কতটুক বুঝে? তাদেরকে এই যে প্রফেশনাল টক শো, যারা ওদেরকে নিয়ে বসে এখানে, তাদের যুক্তি সব রাজাকারী যুক্তি, তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে, তারা মুক্তিযোদ্ধাদের চ্যালেঞ্জ করে, তাদের মুক্তিযোদ্ধাদেরকে পিটাতে চায়। যে সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে বলবে তার গলা টিপে ধরা হয়, ধরা হয়নি? ওই দিন কি হলো? মঞ্জুরুল আলম পান্নাকে কি কারণে, ওরা কি সন্ত্রাস করছিল? কোথায় সন্ত্রাস করছিল? সন্ত্রাস তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক করে না, সন্ত্রাস করে রাজাকাররা, সন্ত্রাস সারা পৃথিবীতে সন্ত্রাস করেন ইসলামিক মৌলবাদরা, এবং দুষ্টা যায় সমস্ত মুসলিম সম্প্রদায়ের উপর। এই সংখ্যাটা কত? এটা বাংলাদেশে হোক, আফগানিস্তানে হোক, আর আর সৌদি আরবে হোক, 5-10 জন লোকের জন্য 90 জন লোক ব্লেম নিতে পারে না। এই জামাতিদের জন্য আজকে বাংলাদেশে 90 ভাগ মানুষকে আজকে ব্লেম নিতে হচ্ছে। এটা এটা করছেন, আর এর প্রশ্রয়দাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মহা গেম খেলছেন, এবং এই গেম তিনি খেলেই যাবেন, কারণ তো উনি 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 হয়তো জানে এখন 85 বছর বয়স, আর কদিন বাঁচবো, যে কদিন আছি চললো, টাকা পয়সা তো সব সব, ওই ঝামেলা তো সব শেষ। দুদুকে মামলা ছিল, দুদুকের সেই মামলাও চলে গেছে। তিনি বহুত ধরনের দান্দা করছেন, কিন্তু রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার দান্দা করছেন, সেনাবাহিনী দিয়ে মারামারি করার চেষ্টা করছেন, সেনাবাহিনী প্রধানকে বাদ দেওয়ার চেষ্টা করছেন, তিনি সব রাস্তা চেক করছেন।
এখন তিনি যেটা মনে করছেন সেটা হলো নির্বাচনের একটি সুস্থ পরিবেশ যেন দেশে তৈরি না হয়। এই নির্বাচনে গন্ডগোল থাকলে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া খুবই সোজা হবে। তারপরে আরেক ধান্দা উনি করতে পারেন, আমি অবাক হব না। উনি বলতে পারেন নির্বাচন আওয়ামী লীগও নির্বাচন করবে, বলতে পারে যে 33% ভোট আছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের নির্বাচন, এগুলি বলা আওয়ামী লীগকে খুশি করার জন্য না, বা এটা তার মনের কথা না, ওইটা বলবে সে নির্বাচনের কালক্ষেপণের জন্য। ওই রাজনীতিও হইতে পারে। আমি আজকে আপনাদেরকে বললাম ওই রাজনীতিও সে করতে পারে। সে অলরেডি একজন বিদেশি সাংবাদিককে তো বলছেই, যা ও প্রশ্ন করছিল যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিবে কি নিবে না, উনি বলছে যে সেটা নির্বাচন কমিশন জানে এবং জনগণ ডিসাইড করবে। তো তার অপশন রয়ে গেছে কিন্তু। তো সে তার নিজের ক্ষমতায় থাকার জন্য, নিজে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তার যে পরামর্শদাতা যে গ্রুপ, তারা মিলেই ডিসিশন নেবে, এবং তাদের ডিসিশন এইটাই, তাদের ক্ষমতায় থাকতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।